গণভোট নিয়ে আসলে কি হচ্ছে, যেখানে সবগুলো রাজনৈতিক দল পক্ষেই আছে, সরকার এত মরিয়া কেন হ্যাঁ ভোট জেতাতে? তারা কি আশঙ্কা করছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে এমন না ভোট দেওয়া শুরু করবে, পরে তাদের কোনো সমস্যা হবে? বিষয়টা সরকার এত সিরিয়াসলি নিচ্ছে কেন? বিষয়টা তো রাজনৈতিক বিষয়। জাতীয় পার্টি বুঝলাম, আওয়ামী লীগের দোসর তারা বলতেছে, কিন্তু তার বাইরেও কিছু কিছু মানুষের বক্তব্য একটু শুনেন তো। আছে কিন্তু হ্যাঁ, জিতলে নির্বাচনের পরপরই নতুন সরকার গঠিত হবে না। অবাক হচ্ছেন তো? নিয়ম অনুযায়ী নির্বাচিত এমপিরা তখন একটি সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ হিসেবে বসবেন। তাদের হাতে সময় থাকবে 180 দিন বা 6 মাস। এই 6 মাস ধরে তারা সংবিধান কাটছাট করবেন, নতুন আইন পাশ করবেন। ততদিন ক্ষমতায় কে থাকবে? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার থাকবে ততদিন। মানে নির্বাচনের পরও আরো 6 মাস ইউনূস সরকার ক্ষমতায় থেকে যেতে পারে। রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, তাদের জন্য এই দীর্ঘ অপেক্ষা সুখকর হবে কিনা, নতুন কোন সংকট শুরু হবে কিনা, সেটা একটা পরীক্ষার বিষয়। চাহিদাতে এইটুকুই শোনেন, আর বেশি দিলাম না, যেহেতু কন্টেন্টটা আমার না। এখান থেকে কি বোঝা গেল? পরিষ্কারভাবে যেই বক্তব্যটা শুনলেন, বয়ানটা, তাতে এই গণভোট হইলে নির্বাচিত এমপিরা গণপরিষদের মেম্বার হবেন। তাদের মূল কাজ হবে সংবিধান সংস্কার করা, সরকার গঠন হবে না। সরকার থাকবেন ইউনূস সরকারি, আরো 6 মাস, 180 দিন। বিষয়টা কি তাই? আমি এর উত্তর আমার কাছে এখনো নেই, কারণ এত জটিল, এত অধ্যায় এর ভিতরে, এবং কি পরিমাণ যে জটিলতা তৈরি হবে আমি সেটাই ভাবছি। আচ্ছা, আমরা আর একটা বক্তব্য শুনি। একটি ধারা রয়েছে 7-এর ক 7-এর খ, যেখানে সংবিধান নিয়ে উল্টাপাল্টা নাড়াচাড়া করলে এখতিয়ার বহির্ভূত ভাবে শাস্তি ব্যবস্থা আছে। তারা এই জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাচ্ছেন যে তারা এইটার মাধ্যমে 7-এর ক 7-এর খ বাতিল করবেন। অর্থাৎ তারা নিজেদের সেভ করার জন্য, নিজেদের অবৈধ কাজকর্মকে বৈধতা দেওয়ার জন্য তারা মূলত এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা বানাচ্ছেন। আর এছাড়া জনগণের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কোনো প্রয়োজন নাই। এক, দুই হচ্ছে তারা ভয় পাচ্ছেন যে ভবিষ্যতে কেউ হয়তো তাদেরকে এই চ্যালেঞ্জ করবে এই ধারা দিকে। বুঝলেন, 7-এর ক, খ, গ, ঘ, অমুক কত কিছু যে আছে আর কি নেই, এটা বুঝতে গেলে বিশেষজ্ঞ হইতে হবে। আমার বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই। আমি এই জন্য একটা সাধারণ মানুষের অনুযায়ী, আচ্ছা ধরেন আমরা তর্ক করি, একটু তর্ক করি, অন্যভাবে দেখি। ধরেন সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি হইতো, এবং সেখানে যদি হওয়ার মতন যদি হইতো, এবং সেখানে যদি নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতো, আমি কল্পনা করতে বলছি, মানে আওয়ামী লীগ মানে জীবন থাকতে এটা দিত, আমি এটা বিশ্বাস করি না, তারপর আমি কল্পনা করি অন্য একটা তর্ক বা যুক্তি আনার জন্য। সেটা হলো যে একটা নির্বাচন হলো, বা মনে করেন আওয়ামী লীগের থাকলো, কিন্তু নির্বাচন ব্যবস্থাটা এমন এক কর্তৃপক্ষের হাতে যাইতো যেটা সত্যিকারের নির্বাচন হতো, আসল ভোট। সেই ভোটে মনে করেন বিএনপি যদি জয়যুক্ত হতো, জামাত বিএনপি মিলেই যদি জয়যুক্ত হতো, সরকার গঠন করত, তাহলে এই যে আপনার গণভোট, হ্যাঁ না, তারপরে এত কিছু কি হইতো? আর তারা যদি নির্বাচিত হইতো, নির্বাচিত হয়ে কি তাদের যে কমিটমেন্ট ছিল, ধরেন এই ধরনের ঐক্যমত্য কমিশনের আগে তাদের প্রত্যেকেরই তো দলীয় কর্মসূচি ছিল, যে দ্বিকক্ষের পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা। তো সেইগুলি বাস্তবায়ন হইলে আজকে কি এই গণভোটের নামে এই রকম এই লম্বা সময় ধরে ইউনূস সরকারের ক্ষমতায় থাকা, গণভোট আবার হবার পর বা নির্বাচন হবার পরও ক্ষমতায় থাকা, এই প্রশ্নগুলি আসতো না। তাহলে আমরা কেন গণঅভ্যুত্থানের পর আমরা সরাসরি নির্বাচনে গেলাম না? আমরা বিশ্বাস করি না কাউকে। তাহলে আওয়ামী লীগের মতন সবাই খারাপ, বিএনপি জামাত সবাই খারাপ, তাহলে ভালো কে? ভালো এই অনির্বাচিত যারা এখন ক্ষমতা আছে তারাই। তাহলে এক অর্থে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এটার মেয়াদ 10 বছর করে দিলেই হয় টানা। নির্বাচনের দরকার কি? নির্বাচনের পরেও যদি নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ এমপিরা যদি সরকার গঠন না করতে পারে, দেশ না চালাইতে পারে, তাহলে এই যে এখন যে পরিস্থিতিটা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, এটা তো এই অবস্থার মধ্যেই থাকবে।
এবং আর দিনকে দিন আরো তলানির দিকে যাবে। সেই দিকে কি খেয়াল আছে, নাকি শুধু ক্ষমতার লড়াই হচ্ছে? আমার প্রশ্ন, সরল মনে প্রশ্ন করলাম, উত্তরটা আশা করি আপনাদের কাছ থেকে পাবো। মতামত আকারে দেন।